নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। আজকেও আবার ভালো থাকুন অনুষ্ঠানে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইসোফেজিয়াল ক্যান্সার নিয়ে। আমরা 12 মাসে প্রত্যেকটা মাসে এক একটা ক্যান্সারের জন্য দেওয়া আছে, তেমনি এপ্রিল মাসটা এসোফেজিয়াল ক্যান্সারকে নিয়ে আমরা কথা বলবো এবং এই মাসটাকে এসোফেজিয়াল ক্যান্সারকে নিয়ে ইন্ডিকেট করা হয়। এ বিষয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট আইলেস হসপিটাল থেকে ডক্টর কিশোরী বুদ্ধ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রথমে স্যারকে নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছি। আজকে যেহেতু আমরা ক্যান্সার নিয়ে কথা বলবো, বেসিক্যালি এসোফেজিয়াল ক্যান্সার নিয়ে কথা বলবো, এই বিষয়ে আপনি ডিটেলসে যাওয়ার আগে আমি বলবো আসলে এসোফেজিয়াল ক্যান্সারটা কি এটা জানতে চাইব। আচ্ছা, ইসোফেজিয়াল ক্যান্সার নিয়ে বলার আগে বেসিক্যালি একদম সিম্পলভাবে বলছি, ইসোফেজিয়াল ক্যান্সার হলো ইসোফেগাসের ক্যান্সার। আচ্ছা, আমাদের বডির একটা অর্গান যার নাম ইসোফেগাস, ওই অর্গানের ক্যান্সার। তো ইসোফেগাসটাকে কি বলি আমরা, ইসোফেগাস কোন জায়গাটা আমাদের বডির, ওইটা একটু জানার চেষ্টা করি আগে। ইসোফেগাসটা বেসিক্যালি আমরা ইংলিশে বলি, আমরা যখন বাংলাতে বলতে যাই, আমাদের যেহেতু আমরা বাঙালি, একদম ইসোফেগাস হলো বেসিক্যালি আমাদের খাদ্যনালী। আমাদের জিআই ট্র্যাক্ট যেটা থাকে, মুখ থেকে শুরু করে আমাদের রেকটাম অবধি, অ্যানাস অবধি যেটা থাকে, পুরো জিআই ট্র্যাক্টের মধ্যে একটা পার্ট হলো ইসোফেগাস। বেসিক্যালি আমাদের গলা থেকে শুরু করে যে স্টমাক অবধি আছে, তার মাঝের যে কানেকশনটা, যে ফুড পাইপটা থাকে, যে খাদ্যনালীটা থাকে, ওইটাকেই বলি ইসোফেগাস, বাংলাতে আমরা খাদ্যনালী বলি। সো এই ইসোফেগাসে যখন কোনো ক্যান্সার হয়, ক্যান্সার মানে কি আমাদের বডিতে কোনো একটা অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে। সো বেসিক্যালি ইসোফেগাসের মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল গ্রোথ থাকে, যার কোনো বডির যে নর্মাল কন্ট্রোল থাকে, হিউমারাল কন্ট্রোল থাকে, ওইটা যখন থাকে না, তখন ওইটাকে আমরা ইসোফেগাসের ক্যান্সার বা ইসোফেজিয়াল ক্যান্সার বলি। ইউজুয়ালি ক্যান্সারটা স্টার্ট হয় বেসিক্যালি, এটা একটা পাইপের মতো, লুমেনের মতো, তো ভেতর থেকে স্টার্ট হয় ইউজুয়ালি, মিউকোসা থেকে প্রথম শুরু করে, তারপর আস্তে আস্তে ওয়াল কাভার করে, এরপরে এটা ইসোফেগাসের বাইরে বেরিয়ে এসে অন্য আশেপাশে যা যা অর্গানস থাকে ওইগুলোকে ইনভলভ করে। সো ইসোফেজাস ক্যান্সার বলতে ইনিশিয়ালি আমরা মানে বেসিক লেভেলে এটাই আমরা বুঝতে পারি। একদম। তো ইসোফেগাস ক্যান্সার সম্পর্কে আরেকটু আমি ডিটেলসে বলছি, যেহেতু বেসিক ইন্ট্রোডাকশন লেভেল চলছে। সো ইসোফেগাসের যে ক্যান্সারটা আছে, প্রত্যেকটা ক্যান্সারেরই একটা মরফোলজিক্যাল টাইপ থাকে, একটা হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ বলে। তো ইসোফেগাসের ক্যান্সার বেসিক্যালি ও স্টেজ হিসেবে যে সাইট হয়, ইসোফেগাসটা অনেকটা লম্বা, আমাদের গলা থেকে শুরু করে স্টমাক অব্দি অলমোস্ট 25 সেন্টিমিটারের একটা ট্র্যাক্ট। সো ওইটাকেও আমরা ডিফারেন্ট লেভেলে ভাগ করেছি। শুধু গলার মধ্যে যে পার্টটা আছে, যেখান থেকে আমাদের লাংসটা স্টার্ট হয়নি বা আমাদের বুকের পার্টটা স্টার্ট হয়নি, তার উপরে একটা ছোট লেয়ার আছে, ওইটা অ্যারাউন্ড 3 সেন্টিমিটারের মতো, ওইটাকে আমরা সার্ভাইকাল ইসোফেগাস বলি। তার নিচের যে পার্টটা আছে স্টমাক অব্দি, ওইটাকে আমরা থোরাসিক ইসোফেগাস বলি। থোরাসিক ইসোফেগাসকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো উপরের পার্ট, আপার থার্ড বলি আমরা, মাঝেরটাকে বলি আমরা মিডল থার্ড, আর নিচের পার্ট যেটা স্টমাকের পাশে থাকে ওইটাকে বলি আমরা লোয়ার থার্ড। সাথে যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন থাকে ইসোফেগাসের সাথে, যে স্টমাকের যে কানেকশনটা আছে, ওইটাও আমরা ইসোফেজিয়াল ক্যান্সারের আন্ডারেই রাখি বেসিক্যালি। একটা লেভেলের 2 সেন্টিমিটারের নিচের থেকে ওইটা স্টমাক ক্যান্সারে চলে যায়, তার উপর অবধি এটা ইসোফেগাসের ক্যান্সার থাকে। আর হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ রকম বেসিক্যালি 2 রকমই হয়। সব থেকে কমন টাইপ একটা হলো স্কোয়ামাস সেল টাইপ, আর একটা এডিনোকার্সিনোমা। বেসিক্যালি স্কোয়ামাস সেলটা হয় যে উপরের যে পার্টটা থাকে, সার্ভাইকাল ইসোফেগাস বা থোরাসিক ইসোফেগাসের আপার পার্ট, মিডল থার্ড যেটা আছে, ওইটাতে হয় মেইনলি স্কোয়ামাস সেল টাইপ, আর যেটা লোয়ার পার্ট আছে ওইটাতে হয় এডিনোকার্সিনোমা টাইপ। আচ্ছা, এই যে বিষয়টা খাদ্যনালীতে যে ক্যান্সার হচ্ছে, এটা কেন হচ্ছে বা সিমটমগুলো কি কি? আচ্ছা, কেন হচ্ছে আর সিমটমগুলো কি, বেসিক্যালি দুটো জিনিস আছে এখানে। আমরা প্রথমে আসছি কেন হচ্ছে, তারপর আমি সিমটমটাতে আসছি। দেখুন, যে কোনো ক্যান্সার নিয়ে যখন আমরা কথা বলতে যাই, ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্পস যেগুলো হয়, প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে যখন কেন জিজ্ঞাসা করা হয়, তার প্রথম রিজন থাকে বা প্রথম আনসার আমাদের থাকে স্মোকিং। বা আমি যদি আরও প্রিসাইসলি বলি, টোবাকো ইন এনি ফর্ম, তামাক জাতীয় দ্রব্য। এটা আমি সিগারেটের সাথে বা বিড়ির সাথে স্মোকিং হিসাবেই নেই, বা পানের সাথে জর্দা হিসাবেই নেই, বা আমি খৈনি গুটকার মতো করে চিবানোর জন্যই নেই, যেভাবেই নেই, টোবাকো ইন এনি ফর্ম। তো তামাক জাতীয় দ্রব্য সেবন করা ইসোফেগাস ক্যান্সারের জন্য সবথেকে বড় রিস্ক ফ্যাক্টর। দেন
আমি যদি রিস্ক ওয়াইজ বলি তাহলে অলমোস্ট ইসোফেগাস ক্যান্সারের রিস্ক অলমোস্ট 39-40% বেড়ে যায় যারা স্মোকিং করে, লাইফ টাইমে স্মোকিং এর হিস্ট্রি আছে। দেন নেক্সট যেটা আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্মোকিংয়ের পরে, সেটা হলো অ্যালকোহল। অ্যালকোহলও সেই স্মোকিং অ্যালকোহল দুটোই কী করে, আমরা যখন সেবন করি ওটা যখন ইসোফেগাস দিয়ে যায় নিচে আমাদের বডিতে, তো যে মিউকোসাটা থাকে ইসোফেগাসের, যে মিউকোসার জিনিসটা অ্যাকচুয়ালি সফট হয়। ইনার যে কোনো লুমেনের যে ইনার কাভারিংটা থাকে ওইটাকে মিউকোসা বলে, তো ওইটা বেসিক্যালি সফট হয়। যখন কন্টিনিউ আমরা ইরিটেট করতে থাকি ওই সফট কাভারিংসটাকে, আস্তে আস্তে ওইটাতে ইনজুরিস্ট হতে শুরু করে, ডিএনএ ড্যামেজ হতে শুরু করে, মিউটেশন হয়। ওই মিউটেশন থেকে আস্তে আস্তে গ্রোথটা স্টার্ট হয়। সো যখন কেন হয় বলা হয়, তার যে প্রথম যে রিস্ক ফ্যাক্টর, সেটা আমি যদি স্মোকিং বলি তাহলে সেকেন্ড রিস্ক ফ্যাক্টর আমি বলবো অ্যালকোহল। স্মোকিংয়ে যদি আমার অ্যারাউন্ড 39-40% রিস্ক থাকে, অ্যালকোহলে আমার অ্যারাউন্ড 30-34% রিস্ক আছে। তাছাড়াও ইসোফেগাসের ক্যান্সারের ক্ষেত্রে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ, তার মধ্যে একটা হলো আমাদের ওবেসিটি, বডি মাস ইন্ডেক্স। যাদের বডিতে অনেক বেশি মাত্রায় ফ্যাট থাকে, মেদ যাদের জমে যায়, যাদের ওজন অনেক বেশি বেড়ে যায়, ওদের ক্ষেত্রে ইসোফেগাসের ক্যান্সার হওয়ার চান্সেস বেড়ে যায়। তার কারণ কি, আমাদের বেশি ওজন আছে, আমাদের পেটে ভুঁড়িতে বেশি মাত্রায় মেদ জমছে, কি হচ্ছে আমাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ছে, যার কারণে সাথে সাথে বদহজমের সমস্যা বাড়ছে। এগুলো কি করে, যে আমাদের যে অ্যাসিডিটির প্রবলেম, আমরা সবসময় বলি যে আমার গ্যাসের সমস্যা, এত রুগী আছে আমাদের গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা নিয়ে আসছে। বেসিক্যালি কি হয়, অ্যাসিড রিফ্লাক্স হয় স্টমাকের মধ্যে, তারপর আমাদের যে ইন্টেস্টাইনের মধ্যে, ডিওডিনামের মধ্যে যে অ্যাসিডগুলো প্রোডাকশন হয়, যেগুলো বেসিক্যালি গ্যাস্ট্রিক জুস বা প্যানক্রিয়েটিক জুসের পার্ট, যেগুলো ডাইজেশনে হেল্প করে, এগুলো যখন মাত্রার থেকে বেশি পরিমাণে আসে, ওইটা স্টমাকে জমে থাকে। তারপর যেহেতু প্রেশার বাড়ছে, তার সাথে সাথে উপরের দিকে উঠছে, যা আমাদের খাদ্যনালীর উপরে পাঠাতে উঠছে। তো যে কোনো জায়গাতে আমরা যখন সাধারণভাবেই দেখি বিভিন্ন জায়গাতে অ্যাসিড নিয়ে যারা কাজ করছে, বিভিন্ন জায়গাতে হাতে অ্যাসিড লাগছে, মানে কি পুড়ে যাচ্ছে। সো এটা পেটের ভেতর, খাদ্যনালীর ভেতর সেম জিনিসটা হচ্ছে। ওইটা আমাদের বডির মধ্যে যে অ্যাসিডটা প্রোডাকশন হচ্ছে, এটা বেসিক্যালি আমাদের খাদ্য হজমের জন্য হচ্ছে, কিন্তু যখন এটা প্রয়োজনের অতিরিক্ত বের হচ্ছে, তখন আস্তে আস্তে এটা উপরের দিকে আসছে। এটা উপরের দিকে আসার কথা ছিল না। যেহেতু উপরের দিকে আসছে, আমাদের এখানে যে ইউজুয়ালি কলামনার টাইপের যে এপিথেলিয়াল সেলগুলো থাকে, ওইগুলোর মধ্যে আস্তে আস্তে চেঞ্জেস আসতে শুরু করে। যেটা আমাদের নর্মাল সেল থাকে, ওইটা চেঞ্জ হতে শুরু করে, মেটাপ্লাস্টিক চেঞ্জেস হয়। ওইটা মেটাপ্লাসিয়া হওয়ার কারণে এটা ডিফারেন্ট সেল টাইপ হয়ে যায়। ওই অবধি যে সময়টা আছে, ওইটাকে আমরা অ্যাকচুয়ালি প্রিমেলিগনেন্ট স্টেজ বলি, এখনও ক্যান্সার হয়নি। তো লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসের মধ্যে যে কন্ডিশনটাতে এটা সব থেকে বেশি হয় ওবেস পেশেন্টের ক্ষেত্রে, সেটার নাম হলো আপনার ব্যারেটস ইসোফেগাস। এটাতে বেসিক্যালি আমাদের যে নর্মাল যে এপিথেলিয়াল লাইনিংটা থাকে, যে কাভারিংটা থাকে, ওইটা চেঞ্জ হয়ে যায়। যখন কন্টিনিউ চেঞ্জটা জমতে থাকে, তার উপর আবার অ্যাসিডিক ইরিটেশন হতে থাকে, তখন এটা আস্তে আস্তে ক্যান্সারে টার্ন করার চান্স বেড়ে যায়। আচ্ছা। তারপরে আছে আরও একটা এমন প্রিমেলিগনেন্ট কন্ডিশন আছে, যেটা আমি বললাম দু রকমের হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ ছিল, একটা এডিনোকার্সিনোমা, একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। এডিনোকার্সিনোমার ক্ষেত্রে যে ব্যারেটস ইসোফেগাস বললাম, এটা ওয়ান অফ দ্য ভেরি কমন রিজন। এটা অলমোস্ট 90-20% চান্স বাড়ায় ক্যান্সারের, ইসোফেগাল ক্যান্সারের। আর একটা কন্ডিশন যেটা আছে, যেটা স্কোয়ামাস সেলকে বাড়ায় অ্যাকচুয়ালি, সেটা হলো অ্যাকালেশিয়া বলি আমরা। অ্যাকালেশিয়াতে কি হয়, এটাতে অ্যাকচুয়ালি লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস আছে, ওইটাতে মোটিলিটি যে হয়, আমাদের তো ইসোফেগাসের বা পেরিস্টালটিক মুভমেন্ট হয়, তার মাধ্যমে খাওয়াটা নিচের দিকে নামে। ওই মোটিলিটি রিলেটেড প্রবলেম হয়, যে স্ফিংটারটা থাকে ওইটা ঠিকমতো আর কাজ করতে পারে না, একটু স্টেনোসিস হয়ে যায়। ওইটা থেকে ইউজুয়ালি অ্যাকালেশিয়া কার্ডিয়া বলে একটা ডিজিজ হয়, ওইটা পরবর্তী সময় স্কোয়ামাস সেলের চেঞ্জ হতে পারে। এই দুটো প্রিমেলিগনেন্ট লেশন। আমি বললাম স্মোকিং বললাম, অ্যালকোহল বললাম, ওবেসিটি বললাম, দুটো প্রিমেলিগনেন্টেশন বললাম। একটা ইনফেকশন হতে পারে, সেটা এইচপিভি ইনফেকশন, হিউম্যান পেপিলোমা ভাইরাস ইনফেকশন। এটা থেকেও আমার ইসোফেজিয়াল ক্যান্সার হতে পারে। যদিও এইচপিভি ভাইরাসটা সার্ভিক্সের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাছাড়া গলার ক্যান্সারও খুব বেশি ইম্পর্টেন্ট, বাট ইসোফেগাসের ক্যান্সারের ক্ষেত্রেও এইচপিভি ইনফেকশনটা পাওয়া গেছে। আর যে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা হলো ডায়েট। আমরা যা খাওয়া দাওয়া করি, খাদ্যনালীর টিউমার, তো যা খাওয়া দাওয়া করছে সব এটা দিয়ে যাচ্ছে। সো খাদ্যনালীর আমাদের যে খাদ্যাভ্যাস আছে, আমাদের যে ফুড হ্যাবিট আছে, এটার একটা বড় রিজন আছে এটার পেছনে। কারণ আমাদের যা প্রেজেন্ট যে আমরা খাওয়া দাওয়া করি, যে জাঙ্ক ফুডের উপরে আমরা যেভাবে বেস করে আছি, একদম। সো কি খাওয়া বলতে পারি, একটা হলো আমরা অনেক বেশি রেড মিট নিচ্ছি, অনেক বেশি প্রসেসড প্রিজার্ভ ফুড নিচ্ছি, অনেক বেশি হাই সল্টেড
ফার্মেন্টেড ফুড নিচ্ছি। ফার্মেন্টেড ফুডের কথা বলতে গেলে আমাদের এখানে আমাদের যে রিজিয়ন আছে শুটকি একটা অনেক বড় জিনিস, অনেক ড্রাই বেশি। ফিশ। একদম। সো ফার্মেন্টেড যে কোনো ফুড বা পিকেল ফুড, যে প্রিজার্ভেড যে পিকলসগুলো থাকে, ডিফারেন্ট মিক্সড পিকলসগুলো থাকে, ফ্রুট পিকলসগুলো থাকে, এগুলো স্মোক যে কোনো জিনিস, এগুলোতে কী হয় বেসিক্যালি এগুলোর মধ্যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনস থাকে, অনেক নাইট্রোসামাইন্স থাকে। এই জিনিসগুলোর সাথে ক্যান্সারের ডিফারেন্ট বডি পার্ট অফ ক্যান্সারের রিলেশন পাওয়া গেছে। ইসোফেগাসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি এটা। আরও একটা জিনিস খাদ্যাভ্যাসের মধ্যে যেটা আছে, আমাদের মধ্যে কী হয়, আমরা চা খাই বা কফি খাচ্ছি, গরম অবস্থায় একটু খেতে ভালোবাসে, অনেকেই অনেক বেশি গরম খায়। তো যে কোনো হট বেভারেজ খুব খারাপ, কারণ সেম মেকানিজম সেম। আমার মিউকোসাল ইরিটেশন হচ্ছে, আমি যখন গরম কিছু একটা জিনিস খাচ্ছি, অনেকের গলা জল দেয় অনেক সময়। আমরা যখন খুব বেশি ভুল করে গরম জিনিস খেয়ে ফেলি, আমাদের গলা জ্বলতে থাকে না, ওই জিনিসটা আমাদের নিচে হচ্ছে, ওইটা আমরা হয়তো ফিল করতে পারি না। হ্যাঁ, কিন্তু হয় ওইখানেও। তো কন্টিনিউয়াস যখন ইরিটেশন হতে থাকে, ওইটা থেকে ডিএনএ ড্যামেজ স্টার্ট হয়, ওইটা থেকে মিউটেশন হয় এবং ক্যান্সারে টার্ন করে ইন ফিউচার। আর ফ্যামিলিয়াল কজও থাকে, ইসোফেগাসের ক্যান্সারের ক্ষেত্রেও আছে, বাট ফ্যামিলিয়ালটা খুব বেশি না, অ্যারাউন্ড 5 to 10%। অকুপেশনাল এক্সপোজার আছে, সেম এটার ক্ষেত্রেও নাইট্রোসামান, অ্যারোমেটিক হাইড্রোকার্বনস এগুলোই রিজন। তো অকুপেশনের মধ্যে যেমন যারা রং নিয়ে কাজ করে, যেমন পেইন্টার যারা, বা এখন যারা আমাদের এখানে যেহেতু এগ্রিকালচার বেসড স্টেট, তো এখন অনেক বেশি পেস্টিসাইডস ইউজ হয়, অনেক বেশি কেমিক্যাল ইউজ করা হয় চাষবাসের সময়, যাতে পোকামাকড় আক্রমণ না করে। ওইগুলোর মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে, মেটালিক যেমন সিলিকা বা অ্যাসবেস্টোস আছে, এমন কেমিক্যালগুলো যেখানে মানে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে আছে, ওইখানে যারা কাজ করে ওদের ক্ষেত্রেও একটু রিস্ক থাকে। এটা কি আমরা যেহেতু জানি ক্যান্সার একটা বংশ পরম্পরায় হতে থাকে, জেনেটিক একটা ম্যাটার থাকে, এটা এই খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রেও কি সেটা একই রকম? দেখুন, এটা শুধু খাদ্যনালীর ক্যান্সারের জন্য নয়, আমাদের মধ্যে কিছুটা মিসকনসেপশন আছে ক্যান্সার বংশ পরম্পরা যায়। অ্যাকচুয়ালিতে ক্যান্সার বংশ পরম্পরা যায়, বাট ওইটা মেইন পার্ট নয় ক্যান্সারের। ক্যান্সার মোস্ট অফ দ্য পার্ট স্পোরাডিক হয়, মিনস আমার মধ্যেই হলো প্রথম, বা আমার মধ্যে একরকম ক্যান্সার হয়েছে, আমার ফ্যামিলি অন্য কেউ মধ্যে অন্য ডিফারেন্ট টাইপের ক্যান্সার হয়েছে। ক্যান্সারের কজেশনের মধ্যে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্ট, আমাদের লাইফস্টাইল, আমাদের হ্যাবিট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কিছু মিউটেশন থাকে যেগুলো আমাদের ফ্যামিলির থ্রুতে যেতে পারে। ইসোফেগাসের মধ্যেও এমন আছে কিছু মিউটেশন, বাট সংখ্যায় খুব কম, 5 to 10% যেটা বললাম এমনই, খুব বেশি। নন অ্যালকোহলিক যারা আছেন বা কোনো ধরনের ধূম্রপান বা কোনো কিছুই করেন না, তাদের ক্ষেত্রে এই ক্যান্সারটা হওয়ার প্রবণতা কতটুকু? যারা ক্যান্সার, আমি যদি একটু অন্যভাবে বলি, যারা স্মোকিং করে বা যারা অ্যালকোহল খেলে, ওদের ক্ষেত্রে হওয়ার চান্সেস, রিস্কটা বেড়ে যায় আপনার অ্যারাউন্ড 30 to 40% রিস্ক বেড়ে যায়। স্মোকিং করলে বা অ্যালকোহল নিলেই যে হবে তার কোনো মানে, অনেকেই তো স্মোকিং করছেন, অনেকেই তো নিচ্ছেন অ্যালকোহল নিচ্ছেন, সবার তো ক্যান্সার হয় না। আমাদের কাছে এই কোশ্চেনটা খুব রেগুলারলি থাকে যে একটা মানুষ, উনি তো কন্টিনিউ সারা জীবন স্মোকিং করলেন, অ্যালকোহল নিয়ে ওনার তো কিছু হয়নি, কিন্তু আরেকটা পেশেন্ট কিছু করলো না, কোনো হেবিট নেই, কিন্তু ওনার ক্যান্সার হয়েছে। সো আমরা যখন রিস্ক ফ্যাক্টর বলি, কেন হয় বলি, মানে এটা শুধু এই নয় যে স্মোকিং করলেই ক্যান্সার হবে, কিন্তু জিনিসটা চান্স ফ্যাক্টর। স্মোকিং করলে চান্সেসটা বেড়ে যায়। নর্মাল আমার যে একটা রিস্ক লেভেল আছে তার থেকে 3-4 টাইমস বেড়ে যায় আমি যদি স্মোকিংটা সাথে রাখি। আমার লাইফ টাইমে হবেই হবে এমন কোনো কথা নেই, বাট হওয়ার রিস্ক বেড়ে যায়। তো আমরা কি করতে পারি, সারাউন্ডিং এনভায়রনমেন্টের যে জিনিসটা আছে ওইটাকে আমরা কন্ট্রোল করতে পারি না বেসিক্যালি। এখন যেভাবে পলিউশন হচ্ছে, আমাদের এয়ার কোয়ালিটির মাত্রা যেভাবে খারাপ হচ্ছে, আমাদের ফুড কোয়ালিটি যেভাবে খারাপ হচ্ছে, ওইটার উপরে তো আমাদের সবসময় কন্ট্রোল থাকে না। তো আমার যে জিনিসটার উপরে কন্ট্রোল আছে, স্মোকিং কমানো, অ্যালকোহল কমানো, ওই জিনিসটা আমরা করতে পারি। একদম। আরেকটা বিষয় যেটা আমি জানতে চাইবো, যে খাদ্যনালীতে ক্যান্সার, বা আমরা প্রায় দেখতে পাই যে কোনো কিছু খাওয়ার পর গলা জ্বালা করছে, গ্যাস অ্যাসিড ফর্ম যেটা বললেন আপনি, এটা হচ্ছে, তো আমরা কি করে বুঝবো যে না এখন আমার ডক্টরের পরামর্শ প্রয়োজন? দেখুন, কিছু সিম্পল বা জেনারেল সাইন্স অ্যান্ড সিমটম আছে। যখন খাদ্যনালীর ক্যান্সারটা ইনিশিয়াল বেসিসে স্টার্ট হয়, তখন খুব একটা বেশি আমাদের প্রবলেম হয় না। যখন এটা পুরো লুমেনটাকে অক্লুড করে দেয়, তখনই ওই খেতে অসুবিধা হয়, আমি খেতে পারছি না, কিছু খেতে যাচ্ছি, ভমিটিং হয়ে বেরিয়ে যাচ্ছে সবটা। আচ্ছা, ওই মোমেন্টে যখন আসে, তারপর পেশেন্টরা আমাদের কাছে আসতে শুরু করে। তার আগে পেশেন্ট ইউজুয়ালি আসে না, কারণ যতক্ষণ আমি খেতে পাচ্ছি ঠিক আছে, মানুষ ভাবে এটা তো একটা সিম্পল গ্যাসের মতো হচ্ছে, তো ঠিক হয়ে যাবে, গ্যাসের ট্যাবলেট বাড়িতে কন্টিনিউ খেয়েই চলছে। তো কি হয় বেসিক্যালি খাদ্যনালীর ক্যান্সারের মধ্যে,
আমার যেটা বললাম অ্যাসিড রিফ্লাক্স হয়। অ্যাসিড রিফ্লাক্স হলে কি হয়, আমাদের যে অ্যাসিডিটির যে প্রবলেমটা, মুখ সকালে ঘুম থেকে উঠলাম মুখটা একটু টক টক হয়ে আছে, মুখে অ্যাসিড চলে আসছে, ওই জিনিসটা যখন কন্টিনিউ চলতে থাকে, তো কন্টিনিউ অ্যাসিড আমাদের খাদ্যনালীর মধ্যে দিয়ে ইসোফেগাসের মধ্যে দিয়ে উপরের দিকে আসছে, তো তত বেশি ইরিটেশন হচ্ছে মিউকোসাল লেভেলে। তো ওই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত নয় অ্যাকচুয়ালি। যখনই যাদের মধ্যে অ্যাসিডিটি রিলেটেড ইস্যুস বা হার্টবার্ন রিলেটেড ইস্যুস বেশি থাকে, ওদের সব সময় উচিত একটা কন্টিনিউ চেক আপের মধ্যে থাকা। আমাদের মধ্যে হার্টবার্নের মেজর রিজন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আলসার। আলসার থাকতেই লাগবে, কোনো কথা নেই। আলসার থেকে ইউজুয়ালি গ্যাস্ট্রিক আলসারটাই আমরা বুঝি বা ডিউরিনাল আলসার বলি, এটা থেকে আমার ওই এরিয়াগুলোর ক্যান্সারের রিস্ক বাড়ে। কিন্তু আমার আলসার নেই তার মানে এই নয় যে আমার ইসোফেগাসের ক্যান্সার হবে না বা আমার স্টোমাকের ক্যান্সার হবে না। সো কন্টিনিউ অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে মিনস আমার খাওয়া দাওয়াটাকে ঠিক করতে লাগবে, আমার চলাফেরার টাইমিংটাকে ঠিক করতে লাগবে, সাথে মেডিকেশন যতটুকু দরকার হয়। এমন নয় যে আমি আমার খাওয়া দাওয়াও কিছু ইমপ্রুভ করলাম না, আমার চলাফেরা কোনো এক্সারসাইজ নেই, আমার ডেইলি লাইফস্টাইলটা খুব বাজে রেখে আমি শুধু ওষুধ খাচ্ছি গ্যাসের, ওইটা দিয়ে ঠিক হয়ে যাবে এমনটা নয়। সো অ্যাসিডিটি যদি কারোর লং টার্ম প্রবলেম থাকে, ওদের উচিত ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা, কেন এমন হচ্ছে, কী কী প্রবলেম হতে পারে। তারপরে যদি কন্টিনিউ কাশি থাকে, তো কন্টিনিউ কাশি আছে ইন দ্য সেন্স, একটা তো হলো যেহেতু ইসোফেগাস আমার যে আমাদের যে ব্রঙ্কাস আছে বা আমাদের শ্বাসনালী যেটা আছে ওইটার খুব পাশে থাকে, তো ওইটার সাথে যদি কোনো কানেকশান হয়ে যায়, টিউমারটা যদি এমন হয় দুটো লুমেনকে একসাথে কানেক্ট করে দিচ্ছে, ওইটার থেকে লাংসও আমার ইনফেকশন হতে, ওইটা থেকে কাশি হতে পারে। আরেকটা জিনিস হলো যেটা নিউরাল নার্ভ যেটা সাপ্লাই থাকে, সেম নার্ভ সাপ্লাই থাকে অলমোস্ট, তো নার্ভ ইরিটেশন হওয়ার কারণেও কাশি হতে পারে, ওইটাতে ড্রাই কাফ টাইপের বেশি হয়। তারপর খাওয়ার সময় একটু ব্যথা হতে পারে, অনেকের কী হয় খাওয়া স্টার্টিংয়ে ব্যথা হয়, ওটাকে আমরা অডাইনোফেজিয়া বলি। যখন ফার্স্ট নিচ্ছি, এটা আপার পার্টে যখন হয়, ফার্স্ট নেওয়ার সময় প্রবলেম হয়, এরপর যখন ওই জায়গাটা ক্রস করে যায় তখন আর ব্যথা হয় না, এটাকে অডাইনোফেজিয়া বলা। একটা হলো ডিসফেজিয়া, এটাতে অ্যাকচুয়ালি পেইন হয় না, বাট ওভারঅল আমি যখন খাচ্ছি, এটা পুরো ইসোফেগাসের যে কোনো জায়গাতেই হলে এটা হতে পারে, আমি খেতে পারছি না, আমার 1 গ্লাস 2 গ্লাস ভাত খাওয়ার পর আমার ফুলনেস চলে আসছে। আগে আমি যতটুকু খেতে পারতাম তার 1/10 1/5 খেলেই আমার আস্তে আস্তে আর খেতে পারছি না, বা যখন একটু বেশি হয়ে যাচ্ছে ভমিটিং হয়ে যাচ্ছে, কারণ আমার খাওয়াটা নিচের দিকে নামছে না, উপরের দিকে চলে আসছে। তো এই যে ডিসফেজিয়াটা আছে, এটা ইনিশিয়ালি আমার জলের প্রতি হয়, মানে লিকুইডের দিকে থাকে, তো ওই লেভেলে অনেকে বুঝতে পারে না, আস্তে আস্তে যখন সলিড জিনিসও আটকাতে থাকে তখন প্রবলেমটা হয়। তো ওইটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রেডে ভাগ করি, শুধু লিকুইডে অসুবিধা হচ্ছে বা শুধু সলিডে অসুবিধা হচ্ছে বা দুটোর ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে, এমন করে গ্রেডিং আছে আলাদা ওইটার উপর। আচ্ছা, এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা কতটুকু থাকে? রিস্ক ফ্যাক্টর, দেখুন রিস্ক ফ্যাক্টর বলতে আমি যেটা বলছি এটা সিমটমটা বলছিলাম। এখন ক্যান্সারের রিস্ক যেটা হচ্ছে, ক্যান্সার আমার হয়ে গেছে, ওইটা বেসিক্যালি আমার প্রগনোসিসটা আমার বলতে হয়। ইসোফেগাস ক্যান্সার বডির অন্য পার্টের ক্যান্সার থেকে একটু ডিফারেন্ট এই কারণে, ইসোফেগাস ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু মেজর সিমটমটা ডিসফেজিয়া, যতক্ষণ অবধি ডিসফেজিয়া আসে ততক্ষণ অবধি মানুষ আসে না, সো একটু অ্যাডভান্স স্টেজে ধরা পড়ছে। আর্লি স্টেজে ধরা পড়ার চান্সেস ইসোফেগাস ক্যান্সারে খুব কম, আমরা এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি। তো এই প্রগনোসিসটা ডিফারেন্ট ডিজিজ মানে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, মানে কতটা যে রিস্ক আছে বলছেন বা পেশেন্টের কতটা ভালো হতে পারে না হতে পারে। তো আমি যদি স্টেজ ওয়াইজ যদি দেখি, একটা রিস্ক ফ্যাক্টর স্টেজ, প্রগনোস্টিক ফ্যাক্টর স্টেজ, যদি আমার আর্লি স্টেজ যত বেশি আর্লি স্টেজে ধরা পড়ে, যেমন স্টেজ 1 স্টেজ 2 যখন আমার লিম্ফ নোডে যায়নি, বেসিক্যালি যে কোনো ক্যান্সার যখন আমরা স্টেজিং করি, একটা জিনিস হলো যে অর্গানের ক্যান্সার ওই অর্গানটাতেই ক্যান্সারটা আছে, তার মানে এটা লোকালাইজড। পাশের যে লিম্ফেটিক সাপ্লাইটা থাকে ওইটাতে যদি ছড়িয়ে পড়ে তাহলে আমরা বলি রিজিওনাল ডিজিজ, আর বডির অন্য পার্টে যদি ছড়িয়ে পড়ে তাহলে বলি আমরা ডিস্টেন্ট ডিজিজ। তো ওই হিসাবে যদি আমি বলি তাহলে ইসোফেগাস ক্যান্সার যদি লোকালাইজ স্টেজে ধরা পড়ে, মানে স্টেজ 1 স্টেজ 2তে ধরা পড়ে, তাহলে অ্যারাউন্ড 50 to 60% সার্ভাইভাল চান্সেস থাকে। আমরা 5 ইয়ার সার্ভাইভাল বলি, ম্যাক্সিমাম ক্যান্সারের ক্ষেত্রে আমরা 5 ইয়ার সার্ভাইভালটাকে রাখি। তো 5 ইয়ার সার্ভাইভাল যদি লোকালাইজ স্টেজে হয় তাহলে অ্যারাউন্ড 50 to 60%। সেম জিনিসটা যখন আমার লিম্ফ নোড ইনভলভ হয়ে যাচ্ছে তখন ড্রাস্টিক্যালি এটা কমে 15 to 20%-এ চলে আসছে, যেটা 50%-এ ছিল সেটা 20%-এ চলে আসছে এখন। আর যখন সেটা ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়ে যায় তখন এটা less than 5% হয়ে যায়।
ডিস্টেন্স মেটাস্টেসিসের ক্ষেত্রে মানে আমার 5 বছর লেস দেন 5% মানে কি 5 বছর অবধি মানুষ বাঁচেই না লিটারেলি। আর আরেকটা যে ফ্যাক্টর আছে ওইটা হলো রিকারেন্স। ইসোফেগাস ক্যান্সারের ক্ষেত্রে রিকারেন্সটা একটা বড় সমস্যা, কারণ এখনও অবধি আমরা যেমন যতটা দেখতে পেরেছি ইসোফেগাস ক্যান্সার ইউজুয়ালি 2 to 3 ইয়ার্সের মধ্যে রিকার করে, মানে আমি ট্রিটমেন্ট করলাম পুরোপুরি কিওর হয়ে গেল, তারপর আবার 2-3 বছর পরে রিকার করছে। এটাও স্টেজের উপর ডিপেন্ডেন্স আছে, যদি আমার আর্লি স্টেজ ও স্টেজের ক্ষেত্রে রিকারেন্সের চান্স অ্যারাউন্ড 10% বলতে পারেন, যেটা স্টেজ 1-এ যদি 10% হয়, স্টেজ 2-তে অ্যারাউন্ড 30%, স্টেজ 4-এ অ্যারাউন্ড 60 to 70%, আর স্টেজ 4 মানে এটা 100%। এটা তো রিকারেন্স অ্যাকচুয়ালি ব্যাপারই আসছে না ওই জায়গাতে, কারণ অলরেডি এটা কিওরের বাইরে চলে গেছে। রিকারেন্সটাও একটা সমস্যা। তো আমি এই দুটো জিনিস দিয়ে বলতে পারি ইসোফেগাস ক্যান্সারের ক্ষেত্রে রিকারেন্সের রিস্কটা একটু বেশি থাকে, একটু আর্লি রিকারেন্স বেশি হয়, একটু অ্যাগ্রেসিভ টাইপের টিউমার হয়। ট্রিটমেন্ট যদি পুরোপুরি করানো যায় তাহলে আর্লি স্টেজে খুব ভালো রেসপন্স আসে। আর্লি স্টেজের ক্ষেত্রে রিকারেন্সের রিস্কটাও কম, বাট অ্যাডভান্স স্টেজে বেশি। তো আমাদের ওই দিকে একটু বেশি নজর দিতে লাগে, যাতে যত আর্লি ডিটেকশনটা বাড়ানো যায়। ইসোফেগাসের ক্ষেত্রে এখনও আর্লি ডিটেকশনটা খুব মিনিমাল। এখন আমরা দেখতে পাই অনেক অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি চলে এসেছে। বেসিক্যালি ত্রিপুরার জন্য আইএলএসে তো অনেক অত্যাধুনিক পরিষেবা পাওয়া যায়। সেক্ষেত্রে এই যে খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রে অত্যাধুনিক কী ট্রিটমেন্ট রয়েছে? আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে আমি দুটো পার্টি বলছি। আগে আমার ডায়াগনোসিস করতে লাগবে, তারপর আমার ট্রিটমেন্ট আসছে। দুটোর ক্ষেত্রেই আমার টেকনোলজির ব্যাপার আসছে। ডায়াগনোসিসের মধ্যে আমি যখন কোনো একটা পেশেন্ট আমার কাছে আসলো, আমি কখন ওই পেশেন্টটা ইসোফেগাস ক্যান্সার সাসপেক্ট করবো। পেশেন্ট হার্টবার্নের কিছু সিমটম আছে, পেশেন্টের ডিসফেজিয়া হচ্ছে, খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছে, খুব দ্রুত ওয়েট লস হচ্ছে। ইসোফেগাস ক্যান্সারের সিমটমের মধ্যে এটাও একটা ছিল যেটা আমি বলিনি, যে খুব ফাস্ট ওয়েট লস হয়। সব ক্যান্সারে ওয়েট লস হয়, বাস ইসোফেগাস ক্যান্সারে ওয়েট লসটা অনেক বেশি হয়, কারণ লোকটা খেতে পাচ্ছে না, খাওয়া কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। টিউমার ইটসেলফ ক্যালোরি বার্ন করছে, বডিতে যা আমাদের সঞ্চিত ছিল ওইগুলোকে খরচ করে ফেলছে, প্লাস আমি এক্সট্রা দিতে পারছি না বডিকে। সো ওয়েট লসটা অনেক বেশি ফাস্ট হয় ইসোফেগাস ক্যান্সারের ক্ষেত্রে। তো এমন টাইপের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমাদের প্রথমে দেখতে লাগে এটা কেন হচ্ছে। যদি খাওয়ার প্রবলেম নিয়ে বলে, আমরা ইউজুয়ালি আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন থাকে এন্ডোস্কোপি। আচ্ছা, এন্ডোস্কোপি করে দেখতে লাগে যে অ্যাকচুয়ালি তো ফুড পাইপটাতে কিছু আছে কিনা, যে জিনিসটার জন্য ব্লকেজ হচ্ছে, যে জিনিসের জন্য খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। তো ওইটা দেখলাম আমরা, যদি দেখি কোনো ব্লকেজ আছে তাহলে কোন লেভেলে আছে। যে আমি যে আপনাকে একদম স্টার্টিংয়ে বলেছিলাম ইসোফেগাসের 3টে পার্ট করলাম, থোরাসিক, আপার থার্ড, মিড থার্ড, লোয়ার থার্ড, কোন জায়গাটাতে আছে ওইটাকে লোকালাইজ করা, কারণ ওইটার বেসিসে ট্রিটমেন্ট আলাদা। এরপর আমরা ওইখান থেকে স্যাম্পল নিলাম, টিস্যু স্যাম্পল নিলাম, ওইটা বায়োপসির জন্য যায়। বায়োপসিতে কী রেজাল্ট আসলো, এডিনোকার্সিনোমা কি স্কোয়ামা সেল কার্সিনোমা, ওইটার বেসিসে ট্রিটমেন্টের ডিফারেন্স আছে। এটা হলো আমার ইনিশিয়াল ইনভেস্টিগেশন। দেন আমার দেখতে লাগে এটা স্টেজিং কীভাবে করব। স্টেজিং করার জন্য আমার ইমেজিং প্রসিজার আছে, স্টেজিং করার জন্য আমার এন্ডোস্কোপিক প্রসিজার আছে। এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড বলে একটা টেস্ট হয়, ওইটাতে কী করে, আমরা যখন এন্ডোস্কোপি করি ওইটার মধ্যে আলট্রাসাউন্ড প্রোব লাগানো থাকে। এটা যখন আমি খাদ্যনালী দিয়ে ভেতরে ঢুকাই, ওইটার থেকে যে ইকোটা হয়, আমাদের নর্মাল যে পেটের বাইরের থেকে আলট্রাসাউন্ড করে তো ইকো প্রডিউস হয়, ওইটা আমরা শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ভেতর থেকে আমরা দেখার চেষ্টা করছি, ক্লোজে গিয়ে দেখার চেষ্টা করছি ইকোটা। ওইটা দিয়ে আমরা বুঝতে পারি যে টিউমারটা যেটা আমি দেখলাম এন্ডোস্কোপি করে, এটার অ্যাকচুয়ালি আমার এক্সটেনশন কতটুকু অব্দি আছে, বাইরে কোন লেয়ার অব্দি আছে। ইসোফেগাসের বেসিক্যালি মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার লেয়ার, সাবসেরোসা যেগুলো থাকে, কোন লেয়ার অব্দি আছে, ওইটার বেসিসে আমাদের লোকাল যে স্টেজিংটা আছে ওইটা ইউজুয়ালি সার্জারি করা ছাড়া এটা বোঝা যায় না। কিন্তু এই এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ডের সাহায্যে এখন আমরা সার্জারি করা ছাড়াও স্টেজটা বুঝতে পারি। ঠিক আছে। দেন আমার অন্য ইমেজিং টেকনিক্স আছে, যেমন সিটি স্ক্যান, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান স্পেসিফিক্যালি। ওইটা দিয়ে আমি লিম্ফ নোড মেটাস্টেসিস কতটুকু লেভেল অব্দি আছে লোকালাইজড এরিয়াতে বুঝতে পারি। আর পেট সিটি স্ক্যান যে জিনিসটা আছে, এটা আমরা স্টেজিংয়ের জন্য, অ্যাডভান্স স্টেজিংয়ের ক্ষেত্রে ইউজ করি, বডির অন্য কোনো জায়গাতে ছড়িয়েছে কিনা সেটা বোঝার জন্য। কারণ যদি লোকালাইজ টিউমার হয়, ওইটা ট্রিটমেন্ট একরকম হবে, আমরা সার্জারি বা রেডিয়েশন দিয়ে ট্রিট করার কথা চিন্তা করতে পারবো। কিন্তু যদি ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়ে থাকে তাহলে সার্জারির রোল একদম কমে যায়। রেডিয়েশন তখন পেলিয়েটিভ হয়ে যায়, পেলিয়েটিভ ইন দ্য সেন্স শুধু সিমটম রিলিফের জন্য, তখন কিউরেটিভ হিসাবে ইউজ করা যায় না। এবং মেইন লাইন অফ ট্রিটমেন্ট তখন আমাদের সিস্টেমিক থেরাপি হয়, যার মধ্যে কিমোথেরাপি বা ইমিউনোথেরাপি থাকতে পারে, বা টার্গেটেড থেরাপি থাকতে পারে। তো এগুলো হলো আমার ইমেজিং মডালিটি। আমাদের আইএলএসে এখন মোটামুটি সবগুলো আছে। রিসেন্টলি প্যাট স্ক্যান চালু হয়ে গেছে আমাদের এখানে। যে প্যাট স্ক্যান মেশিনটা আছে, আমি এটা বলতে পারি এখন যে কোম্পানিটা আছে, জিই কোম্পানির, ওদের যে লেটেস্ট মেশিনটা আছে ওইটাই আমাদের এখানে আছে। সো প্রচুর ভালো অ্যামাউন্ট অফ পেশেন্টই আসছে। কস্টিংটাও আমরা চেষ্টা করেছি কম রাখতে,
ভালো ডায়াগনোসিস হচ্ছে। তো এটা হলো আমার ডায়াগনোসিস পার্ট। দেন ট্রিটমেন্টটা আমাদের কি কি টেকনোলজি আসছে বা আমরা কি কি করছি, প্রথমে কি কি করছি সেটা বলি। ট্রিটমেন্টটাও সেম, এখানে স্টেজিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার কোন স্টেজে ধরা পড়ছে, যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে, যেমন যেটা T1A বলে, মানে আমি যে লেয়ারগুলো বললাম, মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস লেয়ার, যদি শুধু মিউকোসাতে যদি টিউমারটা থাকে, তাহলে আমরা যখন এন্ডোস্কোপি করে বায়োপসিটা নিই, ওই সময় টিউমারটাকে কেটে বের করে নেওয়া যায়, আমার মেজর সার্জারি করার দরকারই নেই। আচ্ছা, আমাদের এখানে পসিবল আছে, আমাদের এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে, উনি করতে পারেন যদি এমন স্টেজে আসে। আনফর্চুনেটলি আমরা এই স্টেজে পেশেন্ট রেয়ারলি পাই। যদি T1A স্টেজে ধরা পড়ে, তাহলে আমার পুরোপুরি সার্জারি করার দরকারই নেই। আমি শুধু টিউমারটাকে যদি সাফিসিয়েন্ট মার্জিন দিয়ে বের করে নিতে পারি, দেন আমার সাফিসিয়েন্ট। কিউর হওয়ার সম্ভাবনা আছে? আছে, এবং খুব ভালো, এবং লং টার্ম সার্ভাইভালও অনেক বেশি। যেমন আমি যেটা বলেছিলাম যে রিকারেন্স রেটটা 10%-এ এসে পড়ে, আদারওয়াইজ স্টেজ 3, স্টেজ 4 এটা 70%, 100% এমন হয়ে যায় রিকারেন্স। তো এটাতে অনেক বেশি তাড়াতাড়ি কিউর হতে পারে, একদম মিনিমালি ইনভেসিভ সার্জারি আমরা বলতে পারি। শুধু এন্ডোস্কোপ ঢুকালো, পেশেন্টকে অ্যানেস্থেসিয়াও দিতে লাগলো না, আমি বের করে নিয়ে এলাম। কিন্তু এই স্টেজে আমরা আনফর্চুনেটলি পেশেন্ট খুব কম পাই। তো এরপরে যদি আমার কোনো ডিস্টেন্ট মেটাস্টেসিস না থাকে, যদি রিজিওনাল ডিজিজও লিমিটেড হয়, মানে লিম্ফ নোড ইনভলভমেন্টও যদি লিমিটেড হয়, যে এরিয়াতে টিউমারটা আছে ওই এরিয়ার আশেপাশে লিম্ফ নোডগুলো যদি শুধু থাকে, তাহলে আমরা সার্জারি করতে পারি। সার্জারিতে কী হয়, বেসিক্যালি যে পার্ট অফ দ্য ইসোফেগাসের মধ্যে টিউমারটা আছে, ওইটাকে সাফিসিয়েন্ট মার্জিন দিয়ে উপরে এবং নিচে কেটে ফেলা হয়। দেন নিচের যে আমাদের স্টমাকের পার্ট আছে, ওইটাকে উপরের দিকে তোলে, ওরা অ্যানাস্টোমোসিস করে দেয়। এটা সার্জনরা অনেক বেশি ডিটেলসে ভালো করে বলতে পারবে, আমি জাস্ট একটা সিম্পলি বললাম। এটা আমার সার্জারি আছে। তো ওইটা যদি আমার স্টেজ 1, স্টেজ 2 হয়, আমি ডাইরেক্টলি সার্জারি করতে পারি স্টার্টিংয়ে। তারপরে আমি বায়োপসি রিপোর্ট দেখে হাই রিস্ক ফ্যাক্টর কিছু আছে কিনা তার উপর বেস করে আমি রেডিয়েশন প্ল্যান করতে পারি। এখন এটা যদি আমার স্টেজ 3 হয়, রিজিওনাল লিম্ফ নোড যে থাকে ওইগুলো একটু বেশি ইনভলভ হয়েছে কোনো কারণে, তাহলে আমি কি করতে পারি, আমি ইনিশিয়ালি একটা ফিউ সাইকেলস অফ কিমোথেরাপি দিতে বলি, নিউ এডজুভেন্ট কিমোথেরাপি। আমার ডেফিনিটিভ ট্রিটমেন্ট তো আমার সার্জারির আগে আমি কিছু একটা ট্রিটমেন্ট দিলাম নিউ এডজুভেন্ট সেটিংয়ে। তো ওইটা দিয়ে যদি আমি ডিজিজটাকে কন্ট্রোল করতে পারি, সাইজটা ছোট হয়ে গেল, দেন আমি ওইটা এবার অপারেশন করে বের করে ফেললাম। তাহলে আমার কোমরবিডিটিস কম হলো, এটার যে কমপ্লিকেশানস থাকে ওইগুলো কমে গেল। দেন যদি সার্জারি করা না যায়, কিছু কিছু ডিজিজ থাকে যেগুলোতে সার্জারি করে একটু বেশি রিজিওনালি বেশি স্প্রেড হয়ে গেছে, বা অনেক সময় পেশেন্টের কোমরবিডিটিস থাকে, এইজ রিলেটেড ফ্যাক্টর থাকে, ওদের ক্ষেত্রে সার্জারি করা পসিবল হয় না, সার্জারির জন্য অ্যানেস্থেসিয়ার ফিটনেস পাওয়া যায় না, ওদের ক্ষেত্রে আমরা ডেফিনিটিভ রেডিয়েশন দিতে পারি। আচ্ছা, ইউজুয়ালি অ্যাডভান্স স্টেজে যখন সার্জারি করা হয়, তারপর আমাদের বায়োপসি দেখতে লাগে যে ওইটার মধ্যে কোনো হাই রিস্ক ফিচার আছে কিনা, রিকারেন্সি রিস্ক কেমন আছে, ওইটা দেখে আমাদের এডজুভেন্ট রেডিয়েশন দিতে লাগে অপারেশনের পরে। বা যদি অপারেশন পসিবল না হয়, তাহলে আমরা ওই রেডিয়েশনটাকে, এডজুভেন্ট রেডিয়েশনটাকে তখন আমরা ডেফিনিটিভ রেডিয়েশনের মতো ইউজ করি, একটু হায়ার ডোজ দিয়ে। এবং দেখা গেছে যে এই ডেফিনিটিভ রেডিয়েশন থেরাপিটাও যদি আমি সাইড বাই সাইড কিমোথেরাপি দিতে পারি, যদি পেশেন্ট টলারেট করতে পারে, তাহলে সার্জারির অলমোস্ট কাছাকাছি রেজাল্ট দেয়। এটাতে আমার দুটো বেনিফিট থাকে, আমার অর্গান প্রিজার্ভেশন হয়, আমার ডিজিজও কিওর হয়ে গেল। ইন ফিউচার যদি রিকারেন্স হয়, তখন আমি সার্জারির চেষ্টা করতে পারি, ঠিক আছে। কিন্তু যাদের ক্ষেত্রে সার্জারি পসিবল, ওদের ক্ষেত্রে সার্জারি বেশি বেনিফিশিয়াল, কারণ ওভারঅল সার্ভাইভাল বেনিফিট সার্জারিতে বেশি। আর যদি অ্যাডভান্স স্টেজে আসে, তাহলে আমার এখন অন্য যে সিস্টেমিক থেরাপি আছে ওইটাই আমার ট্রাই করতে লাগবে, কারণ আমার যে জায়গাতে ছড়িয়ে গেছে, আমি সব জায়গাতে তো রেডিয়েশন দিতে পারবো না, বা বডির সব জায়গাতে আমি অপারেশন করতে পারবো না। তো আমার সিস্টেমিক থেরাপি দিতে লাগে। বেসিক্যালি এগুলি মেডিসিন, যেগুলো আমি ব্লাডের থ্রুতে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে, দেন টিউমারগুলোকে মারার চেষ্টা করছে। সিস্টেমিক থেরাপির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি কমনলি ইউজ হয়, ওইটাকে আমরা কিমোথেরাপি বলি। ডিফারেন্ট মেডিকেশনস আছে, আমরা ড্রিপের থ্রুতে স্যালাইনের সাথে মিক্স করে এটা দিই। প্রেজেন্টলি যে নিউ অ্যাডভান্সের কথা যে বলছেন, নিউ অ্যাডভান্সের মধ্যে এখন দুটো আলাদা লাইন অফ সিস্টেমিক থেরাপি আসছে। একটা হলো টার্গেটেড থেরাপি। ইসোফেগাসের মধ্যে আমরা যখন বায়োপসিটা নেই, ওইটাতে আমরা কিছু মলিকুলার টেস্ট করাই। ওইগুলোর মধ্যে যদি কোনো টার্গেট পাওয়া যায়, যার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হলো HER2, যেটা ব্রেস্টের মধ্যেও পজিটিভ থাকে, তো ইসোফেগাসের মধ্যেও ওইটা থাকতে পারে। যদি HER2 পজিটিভ থাকে, তাহলে HER2কে টার্গেট করে যে মেডিসিনসগুলো আছে ওইগুলো আমরা ইউজ করতে পারি, লং টার্মে বেনিফিট পাওয়া যায়। আর আরও রিসেন্টলি যেটা আসছে এখন, সেটা ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি বেসিক্যালি কী করে, আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে ওইটাকে বুস্ট করে। আমরা ইমিউন সিস্টেমটাকে এতটা খারাপ জায়গাতে নিয়ে দাঁড় করিয়েছি, এখন ওইটাকে বুস্ট করার জন্য আমরা মেডিসিন দিচ্ছি। আনফর্চুনেটলি
এটা যেহেতু আমরা বাইরে প্রডিউস করতে লাগছে মেডিসিনগুলো, আর খুব রিসেন্টলি তৈরি হয়েছে, এখনও প্যাটেন্ট জাস্ট একটা কোম্পানির কাছেই আছে, কস্ট ইস্যুটা এখনও কস্ট ইফেক্টিভ হয়ে ওঠেনি। তো একটা সাইকেলে আমার অ্যারাউন্ড 2 লাখের মতো খরচা পড়ে যায়। তো সবার পক্ষে হয়তো এটা পসিবল হয় না। তো ওই জিনিসটা আছে, বাট আমাদের এখন আগের থেকে অনেক বেশি টেকনোলজিক্যালি বা মেডিসিনালি আমরা ইমপ্রুভ করে গেছি, কিন্তু কস্ট ইফেক্টিভনেসটা একটা ব্যাপার আছে। আর রেডিয়েশনের ক্ষেত্রেও সিমিলারলি আগে যেমন হাই ডোজ দেওয়াটা প্রবলেম ছিল, 2D যখন ছিল আমাদের, তখন আমরা কি করতাম, আমরা যে টিউমারটা যে জায়গাতে আছে তার উপরে এবং নিচে একটা বড় এরিয়াকে নিয়ে, নর্মাল এরিয়াকে নিয়ে, সাইডেও একটা নর্মাল এরিয়াকে নিয়ে মানে একটা ফিল্ড বানাতাম, ওইটাকে আমরা রেডিয়েশন দিতাম। তো ওইটাতে বেসিক্যালি কী হচ্ছে, আমার টিউমারটা তো নষ্ট হচ্ছে কিন্তু আমার নর্মাল টিস্যুতে ডোজ পাচ্ছে, এবং নর্মাল টিস্যু যাতে তার টলারেবল লিমিটটা ক্রস না করে, এই জন্য টিউমার আমরা এক্সেস ডোজ দিতে পারি না। কিন্তু এখন যে নতুন মেশিনগুলো আসছে, লিনিয়ার অ্যাক্সিলারেটর আসছে, ওইগুলোর থ্রুতে ওইগুলো আইএমআরটি টেকনিক্স বা রেপিডার বা যে স্টেরিওটেক্সিগুলো আছে, ওই টেকনিকগুলোর সাহায্যে আমরা শুধু টিউমারের মধ্যে ডোজ দিতে পারি, নর্মাল টিস্যুগুলোকে বাদ দিয়ে। তো নর্মাল টিস্যু টলারেবিলিটি কমে যাচ্ছে, মানে টলারেবিলিটি বেড়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে ওইগুলোর সাইড ইফেক্ট কমিয়ে দিচ্ছি, কিন্তু টিউমার ইটসেলফের ডোজ অনেক বেশি বাড়ানো যাচ্ছে। সো এটা রেডিয়েশনে আমাদের রিসেন্ট অ্যাডভান্স বলতে পারে। আরেকটা বিষয় আমার জানার ছিল যে আফটার সার্জারি পেশেন্টকে আগের মতো খাদ্য খাওয়া বা যে লাইফস্টাইল থাকে এটা কি করা সম্ভব? হ্যাঁ, আফটার সার্জারি আগের মতো খাওয়া দাওয়া সবটাই করতে পারবে, কারণ ইসোফেগাসটাকে আমরা যখন বাদ দিই তখন ভেতরে আরেকটা ওরা লাইন করে দেয়, আমরা গ্যাস্ট্রিক পুল আপ প্রসিজার থাকে, আমি ডিটেইলসে বলতে পারবো না অতটা ভালো করে। ওর কী করে স্টমাকটাকে টেনে উপরের দিকে তুলে ওইটাকে ওরা আবার রিপেয়ার করে আরেকটা আর্টিফিশিয়াল মানে নর্মাল টিস্যু দিয়ে আরেকটা আমাদের অল্টারনেটিভ ফুড পাইপ আমরা রেডি করে দেয় ওরা। সো খাওয়া দাওয়াতে খুব একটা বেশি অসুবিধা হয় না। আচ্ছা, যেহেতু খাওয়া দাওয়ার কথা বলছেন, এটার মধ্যে আরেকটা জিনিস আসছে, এটা একটু পেলিয়েটিভের ক্ষেত্রে যাচ্ছে, মানে অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আমরা রেডিয়েশন বা সার্জারি দিতে পারছি না, ওদের ক্ষেত্রে যখন টিউমারটা অনেক বেশি জায়গা কাভার করে থাকে, তখন এন্ডোস্কোপি যখন করা হয়, এন্ডোস্কোপির থ্রুতে আমরা স্ট্যান্ড বসাতে পারি। আচ্ছা, তো স্ট্যান্ড বেসিক্যালি কী হয়, এটাতে আমি বাইরের থেকে একটা নলের মতো ভেতরে ঢুকাচ্ছি, যেটা আমার টিউমারটাকে একটু প্রেস করে বাইরের দিকে করে দিল। আমার ফুড পাইপটা আমার এখন প্যাটেন্ট হয়ে গেল। আগে ফুড পাইপটা ব্লক ছিল, তাই যাই খাচ্ছিল ভমিটিং করছিল, বেরিয়ে আসছিল, কিছু খেতে পারছিল না। এখন ওই জিনিসটা কমে যাবে, পাইপের থ্রুতে নিচের দিকে যাবে। প্রবলেম হলো আমার জাস্ট পেশেন্টের খাওয়াটাকে ঠিক করতে পেরেছি, ডিজিজটাকে আমি কিছু করতে পারিনি বেসিক্যালি। সো এটা আমার পেলিয়েটিভ প্রসিজার। ত্রিপুরা যেহেতু কৃষি প্রধান দেশ এবং ম্যাক্সিমাম মানুষ যে একটা আর্থিকভাবে সেভাবে সচ্ছল নয়, সেক্ষেত্রে এই খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রে যে পেশেন্টরা কতটুকু আইএলএস-এর যে ব্যয়ভার বহন করতে পারে? দেখুন, আইএলএস-এর ব্যবহারের মধ্যে যেহেতু প্রাইভেট ইনস্টিটিউট, ওই বেসিসে কস্টিং তো একটা ব্যাপার আছে, বাট আমরা যাতে পেশেন্টের জন্য সুবিধা হয়, পেশেন্টরা যাতে সুযোগ সুবিধাগুলো নিতে পারে, এর জন্য যে স্কিমগুলো থাকে অনেকের ক্ষেত্রে, যেমন মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে বলতে পারি, যাদের কোনো গভর্নমেন্ট স্কিমের ফ্যাসিলিটি নেই, হেলথ ইন্স্যুরেন্সটা, যাদের হেলথ ইন্স্যুরেন্স আছে ওরা হেলথ ইন্স্যুরেন্স থ্রুতে ট্রিটমেন্ট করাতে পারে। আইএলএস-এর সাথে অনেকগুলো কর্পোরেট কোম্পানির হেলথ ইন্স্যুরেন্সের টাই আপ আছে। সো ওইটার থ্রুতে একটা ট্রিটমেন্ট অপশন আছে। আমাদের এখানে পেশেন্ট ট্রিটমেন্ট হয় এই হেলথ ইন্স্যুরেন্স থ্রুতে, যেখানে পেশেন্টের নিজের পকেট থেকে আলাদাভাবে দিতে লাগে না, ওদের যে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম দিত ওইটার বেসিসেই ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্টটা করছে। আর একটা জিনিস হলো আয়ুষ্মান ভারত, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পলিসি আছে আয়ুষ্মান ভারতের, আমাদের এখানে আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টটা আমরা ওইটা অতি সত্বর চালু করার চেষ্টা করছি। আমাদের রিসেন্টলি ইন্সপেকশনের ডেট আছে ফিক্স করা, মোস্ট প্রবাবলি উইদিন 1 মান্থ হয়তো আমরা হোপফুল যে আমরা স্টার্ট করতে পারবো। তাহলে যদি শুরু করতে পারি তাহলে আমাদের যে ইনভেস্টিগেশন আছে, পেট স্ক্যান, তারপর রেডিয়েশন ফেসিলিটি, তারপর কিমোথেরাপি, সবটাই আমরা আয়ুষ্মানের আন্ডারে যাতে নেওয়া যায় ওইটা চেষ্টা করছি। তো একটা বড় অংশের মানুষের পক্ষে এটা খুব লাভজনক হবে। একদম। প্রগনোসিস বিষয়ে কিছু বলুন। প্রগনোসিসটা ওই জিনিসগুলোই আমার প্রগনোসিসের মধ্যে দেখতে লাগছে যে কোন স্টেজে ধরা পড়ছে। যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে বেটার। সো আর্লি স্টেজে যাতে ধরতে পারি, এই জন্যই আমাদের যে বিভিন্ন অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিগুলো চলছে। ইউজুয়ালি অনেকগুলো ক্যান্সার আছে যাদের ক্ষেত্রে স্ক্রিনিংয়ের ফ্যাসিলিটিস আছে, এইসবের কাছে এখনও তেমনও স্ক্রিনিংটা এখনও ততটা বেশি পপুলারিটি পায়নি। তার একটা মেইন রিজন হলো সার্ভাইভালটা তুলনামূলকভাবে অন্য ক্যান্সার থেকে কম। সো আমরা এইসবের কাছে এখনও স্ক্রিনিংটা অত বেশি জোর দিতে পারিনি। তো ইউজুয়ালি পেশেন্ট যখন সিমটম নিয়ে আসে তখন আমরা ডায়াগনোসিসেই যাচ্ছি।
প্রবলেম হওয়ার আগে স্ক্রিনিংটা এখনও ইসোফেগাসে অতটা বেশি ইম্পর্ট্যান্ট নয়। তাই পেশেন্ট যখন আমরা পেশেন্টে এইটাই বলি বা অ্যাওয়ারনেস ক্যাম্পগুলোতে এইটাই বলি, মিনিমাম থেকে মিনিমাম যখন সিমটম থাকে ওইটাকে ইগনোর না করে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, তাহলে হয়তো অনেক তাড়াতাড়ি ধরা যেতে পারে। যত আর্লি স্টেজে ধরতে পারবো প্রগনোসিস তত ভালো, যত আর্লি স্টেজে ধরতে পারবো রিকারেন্স হওয়ার চান্সেস কম। আর বাকি কিছু জিনিস আছে প্রগনোস্টিক ফ্যাক্টর আমাদের হয়তো অতটা বেশি ওগুলোর উপর মিনস কন্ট্রোল নেই, যেমন এডিনোকার্সিনোমা হলো কি স্কোয়ামাস সেল কার্সিনোমা হলো, মিড থার্ড অফ ইসোফেগাসে হলো কি আপার থার্ড অফ ইসোফেগাস, ওগুলোতে আমার অতটা বেশি কন্ট্রোল নেই। ইউজুয়ালি আমরা বলি মিড থার্ড অফ ইসোফেগাসের যে টিউমারটা আছে, ইন্ডিয়ান যে বেলটা আছে ওইটাতে সব থেকে বেশি কমন। অ্যাকচুয়ালি ইসোফেগাস ক্যান্সার নিয়ে আমরা এত কেন বলছি আজকে, ইন্ডিয়াতে ওয়ার্ল্ড ওয়াইডটাতে আমার ইসোফেগাস ক্যান্সার 8 নাম্বারে আছে মোস্ট ক্যান্সারের তালিকাতে। ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড মানে ইন্ডিয়া আছে 8 নম্বরে, না তাহলে ইসোফেগাসের ক্যান্সারটা আছে 8 নম্বরে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 1 নম্বরে যদি আমার ব্রেস্ট ক্যান্সার থাকে, ইসোফেগাস আচ্ছা, ক্যান্সার আছে 8 নম্বরে। কিন্তু ইন্ডিয়াতে যখন আমি আসছি তখন ইসোফেগাস ক্যান্সারটা পুরুষের ক্ষেত্রে 5th, মহিলাদের ক্ষেত্রে 6th। আচ্ছা। ওয়ার্ল্ড ওয়াইড যেটা 8 নম্বরে আছে আমাদের ক্ষেত্রে এটা 5th আর 6th আছে। আমি যখন নর্থ ইস্টে আসছি, ইন্ডিয়াতে সব থেকে বেশি ইসোফেগাল ক্যান্সারের ইনসিডেন্স নর্থ ইস্টে, হাইয়েস্ট ইনসিডেন্স নর্থ ইস্টে। নর্থ ইস্টের মেঘালয়ের যে ইস্ট গারো হিলস আছে ওইটাতে সব থেকে বেশি ইনসিডেন্স রেট পাওয়া গেছে। আইজলে সেকেন্ডে আছে। ত্রিপুরা আমরা পার্শ্ববর্তী এলাকা, সিমিলার ডেমোগ্রাফি আমরা বিলং করি, হিলি স্টেট, একদম খাদ্যাভ্যাস অলমোস্ট কাছাকাছি। কাছাকাছি। তো আমাদের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি, এই জন্য আমরা ইসোফেগাস ক্যান্সার নিয়ে এতটা কথা বলছি। সো যত বেশি অ্যাওয়ারনেস বাড়ানো যাবে তত বেশি স্ক্রিনিংটাকে হয়তো ইন ফিউচার আমরা প্রমোট করতে পারবো। আর্লি ডিটেকশনটাই আমাদের মেইন টার্গেট এখন। স্ক্রিনিং মানে কি, আমার ডিজিজ হওয়ার আগে আমি ধরতে পারছি কিনা। ওইটার ক্ষেত্রে আমার দুটো প্রিমেলিগন্যান্ট আছে, ওইটাকে আমরা ধরা ট্রাই করি মাঝে মাঝে, ব্যারেটস ইসোফেগাস আর অ্যাকালেশিয়া। তো ওই স্টেজে ধরা গেলে হয়তো আমি যদি ট্রিটমেন্ট করি ক্যান্সার হওয়ার রিস্ক কমে যায়। যদি ওই স্টেজে ধরতে না পারি তাহলে যাতে অ্যাটলিস্ট আর্লি স্টেজে T1 T2 স্টেজের মধ্যে যাতে ধরতে পারি, ওইটা আমাদের মেইন টার্গেট থাকে। প্রত্যেক ডক্টররাই বলেন যে বছরে একবার হেলথ চেকআপের প্রয়োজন সকলের, সে বিষয়ে এখনো আমরা সেভাবে সচেতন নই। এই বিষয়ে কিছু একটা বলুন। হেলথ চেকআপের মধ্যে শুধু এটা আমি অঙ্কোলজি পার্সপেক্টিভে বলবো না, এটা ওভারঅলের ক্ষেত্রে হেলথ চেকআপটা দরকার। কারণ বয়সের সাথে সাথে বডিতে অনেকগুলো চেঞ্জেস হতে থাকে। তো এটার জন্য সবসময় যে ব্লাড টেস্ট করেই যে করতে লাগবে বা স্ক্যান করেই যে করতে লাগবে তা না। আমাদের নর্মাল যে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে যেগুলো বলি ওইগুলো আসছে, যেমন আমার ব্লাড প্রেশারটা একটু চেক করে। আমার যত বেশি এইজ বাড়ছে তত বেশি ব্লাড প্রেশারের সমস্যা বাড়ছে। আমাদের খাদ্যাভ্যাসের কারণে অনেকগুলো প্রবলেম হচ্ছে। অ্যাসিডিটি যে কন্টিনিউ বাড়ছে আমাদের খাদ্যাভ্যাসের কারণে। ওইটা থেকে আমার যে আজকের যে টপিকটা আছে বা এটা ছাড়াও ইভেন পুরো জিআই ট্র্যাক্টের মধ্যে অ্যাসিডিটির প্রবলেমটা আছে। অ্যাসিড রিফ্লেক্স যত বেশি হচ্ছে অত ক্যান্সার রিস্কও বাড়ছে, কারণ আমার টক্সিসিটি বাড়ছে, ইরিটেশন বাড়ছে, মিউকোসাল ইরিটেশন বাড়ছে। দেন আমার ব্লাড টেস্ট করে অনেকগুলো বিভিন্ন হরমোনাল যে চেঞ্জেসগুলো থাকছে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে বলতে পারি বা থাইরয়েডের ক্ষেত্রে বলতে পারি বা কর্টিসল লেভেলের ক্ষেত্রে বলতে পারি। কারণ আমাদের লাইফস্টাইল এখন আর আগের মতো নেই। আমরা টাইমলি ঘুমোই না, টাইমলি ঘুম থেকে উঠি না, খাওয়া দাওয়া যা খাওয়া দরকার যে টাইমে খাওয়া দরকার আমরা করি না। যে উপাদানগুলো আমরা খাই আমাদের খাওয়া দাওয়ার মধ্যে পার্ট, এগুলো আর ন্যাচারাল নেই আগের মতো। আমরা আগে যে নর্মাল চাল খেতাম এখন আর নর্মাল চাল আমরা খুব কম পাই, আমরা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার চাল খাচ্ছি একদম। তো সব জায়গাতেই এখন ন্যাচারাল জিনিসটা কমে গেছে। সো চেক আপের ইম্পর্টেন্সটা আগের থেকে বেড়ে গেছে, এই কারণে চেক আপ ডেফিনেটলি করা দরকার। আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এসেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম খাদ্যনালীর ক্যান্সার নিয়ে, যেটা আমাদের জন্য খুবই বেশি জরুরি। কারণ ডাক্তারবাবু যেটা বললেন যে এই খাদ্যনালীর ক্যান্সারটা এখন 8 নম্বরে আছে, এবং যেটা দেখতে গেলে পুরুষের ক্ষেত্রে ইন্ডিয়াতে 5 নম্বর এবং মহিলাদের ক্ষেত্রে 6 নম্বরে চলে এসছে। এটা সত্যি একটা উদ্বেগের বিষয়। এ বিষয়ে আমরা সত্যি সতর্ক থাকবো এবং ডাক্তারবাবুর কথা পরামর্শ মতো চলার চেষ্টা করব। এবং একটা মেডিকেল চেক আপ কিন্তু খুবই জরুরি। ভালো থাকতে গেলে ভালো খাদ্যাভ্যাস, তার সাথে ফিজিক্যাল যে এক্সারসাইজগুলো সেগুলো খুব বেশি জরুরি। আমরা সবগুলো কথা মেনে চলবো এবং সুস্থ থাকবো, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।